ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় মুজাফফরের বিচার ও প্রাসঙ্গিক বিষয়। দর্শক, আমরা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন মুজাফফরকে এবং সবচেয়ে বেশি যে আলোচনাটি শুরু হয়েছে যে এত বছর পরে কেন। যেমন আমরা যেটি দেখেছি যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দারুণভাবে সোচ্চার হতে দেখেছি, আমরা মিডিয়াতে এটার প্রচার দেখেছি। সেই দিক দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড পর্যন্তই আমরা যতটুকু জানি, তার এর চেয়ে বেশি আমি আসলে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে এর আগেও আমাদের যে প্রজন্মটি বড় হয়ে উঠেছে 91 থেকে শুরু করে আজ অবধি, এবং নতুন প্রজন্ম যদি গেল 17 বছরের কথা বাদ দিই, তার আগে বিএনপি যে দুইবার এসেছে ক্ষমতায়, তখনও কিন্তু আমরা খুব বেশি এই তথ্য পাইনি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে তুলে ধরার জন্য, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, বাংলাদেশকে রাজনৈতিকভাবে, বাংলাদেশকে পারিপার্শ্বিক পরিস্থিতিতে মাথা তুলে দাঁড়ানোর মতো একটি ন্যাশনালিজমে তৈরি করছিল, ঠিক সেই মুহূর্তে কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ হতে হলো, এই তথ্যর অনেক কিছুই জানা নেই। আমি ব্যর্থতার কথা বলতে পারি না, তবে এটা বলতে পারি যে আওয়ামী লীগ সরকারের আমলে সেটি প্রচার হবে কি হবে না সেটি খুব যৌক্তিক, যে কেউ বুঝতে পারে। কিন্তু বিএনপি যে দুইবার ক্ষমতায় এসেছিল, সেই সময় আমরা খুব একটা বেশি জানতে পারিনি। এমনকি জিয়াউর রহমানকে ঠিক এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে যদি আরও বেশি রিসার্চ করা হয়, জিয়াউর রহমান হলো অন্যতম একজন সামরিক ব্যক্তি যিনি গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে গিয়েছেন। এই বিষয়টিকেও যে খুব বেশি বিএনপির পক্ষ থেকে সাধারণ নাগরিককে বা জিয়াউর রহমানের কে ভক্ত, অনুরাগী বা দেশবাসী তাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটিও বলবো যে তেমন একটা আমরা দেখিনি। আমরা যারা বিএনপিকে দুইবার খালেদা জিয়ার সরকার, সেই সময়কার সরকার বলতে শুধুই খালেদা জিয়া না, খালেদা জিয়ার সঙ্গে বিশাল মন্ত্রিসভা থাকে, বিশাল একটি দল থাকে, এই জায়গাতে এখানে কোনো ব্যর্থতার প্রশ্ন আনিনি, যেটি ফ্যাক্ট সেটি তুলে ধরলাম। এখন ঠিক এই মুহূর্তে আজকে 41-42 বছর পরে তার একজন খুনিকে হঠাৎ করে পাওয়া, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সে আসলে ছিলই এখানে, এবং যেটা নিয়ম থাকে, সেনাবাহিনীর নিয়ম থাকে যে যখন তার নামে কোনো রায় হয়ে যায়, আর্মি যে অধ্যাদেশগুলো রয়েছে, সেনা অধ্যাদেশে, তখন সেগুলো কিন্তু সারা দেশব্যাপী জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেন তাকে এতদিন পাওয়া যায়নি, সে কীভাবে ভারতে গা ঢাকা দিতে পারে বা কীভাবে ভারতে গা ঢাকা দিয়েছিল কিনা সেটাও জানি না, বা এই দেশে সে কয়েকবার আসা যাওয়া করেছে, তার ভারতের পাসপোর্ট, এই সব কিছু নিয়েই জনমনে এক ধরনের মানে সন্দেহ, এক ধরনের জানতে চাওয়া, জিজ্ঞাসা উঠে ধরেছে। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মুন্সিগঞ্জ 3-এর সংসদ সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি, পুলিশি নির্যাতনেও রাজপথে ছাড়বে না ককরোচ পার্টি, মোদির বাড়ির সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক। এবার মানবতা বিরোধী অপরাধে মামলায় আসামি হচ্ছেন মুজাফফর হোসেন, বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করতে হবে বললেন জুবাইদা রহমান, কোমর শরীরে পোড়ার ক্ষত নিয়ে বেঁচে আছেন 42 শিক্ষার্থী। 1 বছরে 25 লাখ মামলা কমিয়ে আনা সম্ভব জানালেন আইনমন্ত্রী, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার। এবং আগামী বছরের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া, নিবন্ধনের শেষ সময় 24 সেপ্টেম্বর। শুনছিলেন শিরোনাম,
আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। কামরুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যে কথাগুলো বললাম, আমি জানি না আপনি একমত হবেন কিনা, তবে আমি আমার ফ্যাক্টের জায়গা থেকে বললাম যে আমরা যে সময়টায় আমাদের এই প্রজন্ম বড় হয়ে উঠেছে, আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেইভাবে দেখিনি মানে আমার জীবদ্দশায় তিনি ছিলেন, কিন্তু তার কর্মকাণ্ড আমরা পরে খুব আবছাভাবে শুনতে পেরেছি। আবছা বলছি এই কারণে, ওই অন্য যে দলগুলো ক্ষমতায় ছিল তারা সেই সময় তারটা প্রচার করেনি, সেটা স্বাভাবিক। আর স্বাধীনতার ঘোষক হিসেবে তার ঘোষণা, তিনি বাংলাদেশে কি কি 19 দফা নিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কার, এমনকি বলা যায় এখন যে সংস্কারের কথা তোলা হয়, যদি আমরা একটু সাধারণ চোখেও দেখি যে আসলে বাংলাদেশের প্রথম সংস্কার তো ছিল সেই 19 দফা, সেখানে সংস্কারের বিষয় ছিল। আর আজকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একজন আসামিকে আমরা পাওয়ার পরে বেশ আলোচনা সামনে এসেছে। এই যে একটা প্রজন্ম বা একটা না, অন্তত 5 বছরকে বলা হয় একটা প্রজন্মকে, মানে প্রতি 5 বছরের এই প্রজন্মের জায়গা থেকে অনেকেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কেও যেমন জানে না, তাকে কেন হত্যাকাণ্ড করা হলো, এই হত্যার পিছনের মোটিভ কি, নিশ্চয়ই তো কেউ না কেউ বেনিফিশিয়ারি। প্রতিটি হত্যাকাণ্ড আইন বলে কেউ না কেউ বেনিফিশিয়ারি থাকে। এইগুলো থেকে দেশবাসী জানলো না, এখন এসে আমরা এটা নিয়ে আলোচনায় আসছে। আপনার এই অবজারভেশন আছে কিনা? ধন্যবাদ আপনার মাধ্যমে আজকের দর্শক শ্রোতা এবং সহালোচক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী একজন ধরা পড়েছে, মুজাফফর, তাকে নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা সমরযুদ্ধে, উনি একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ছিলেন এবং সততার জন্য আল্লাহ তাআলা তাকে শহীদানের মর্যাদা দেখ, তার কর্মী হিসাবে আমি এই দোয়াটা করছি। এখন আজকের যে বিষয়বস্তুর অবতারণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেই সময় উনি মারা গেলেন, আমাদের বয়স কতটুকু, ওই বিশ্লেষণে আমি আজকে যাচ্ছি না, কিন্তু যে মুজাফফরকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে কিছু ক্লু বের হয়ে আসছে এবং আমার প্রত্যক্ষ একটা একেবারে, কেন আমি বলছি সেই ব্যাখ্যা আমি যাব না। সে যে ধরা পড়েছে ওল্ড ডিউএইচএস, বনানী ডিউএইচএসের 71 নম্বর বাসা থেকে উনি ধরা পড়েছে। এটা তার শ্বশুরালয়, ওই বাসা থেকে সে ধরা পড়েছে। এই লোকটাকে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি নিউ ডিউএইচএস থাকি, তাকে আমি মাঝে মধ্যে প্রায়শই মসজিদের নামাজের সময় মাঝে মাঝে আমি দেখতাম। পরবর্তীতে এখন যে খোঁজগুলো পাওয়া গেল, ওই বাসায় 71 নম্বর বাসায়, এটা কিন্তু আমি বর্তমান যে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেহেতু তার বাবা একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মারা গিয়েছেন, উনি এখন রাষ্ট্র ক্ষমতায়, ওনার এখন অনেক কিছু দায়িত্ব। এই যে ধরা পড়লো, সে কবে আসলো, কার আমলে আসলো, এবং তার এখন যে চলাফেরাটা কাদের সাথে ছিল, টেলিফোনে যোগাযোগ কাদের সাথে ছিল, এইগুলোকে কিন্তু বের করতে হবে। কারণ কিছুদিন পূর্বেই আমি রাজনীতিতে দু একজন মানুষকে দেখেছি তারেক রহমানকে সাবধান করেছে ঢাকার বাইরে কোথায় অবস্থান না করার কারণে। এই মানুষটাকে এত বছর পরে ধরা পড়লো, সে কনভিক্টেড আসামি। সে এই আমলে নিশ্চয়ই এই 5 মাসের সরকারের মধ্যে সে আসেনি, সে আসছে এই যে ফেসিস্ট রেজিমের সময় সে আসছে, এবং তার সাথে যাদের যোগাযোগ ছিল স্পষ্ট করে আমি নামগুলো বলছি, কারণ ওই বাসায় আমি জেনারেল জিয়াকে দেখেছি। যেটা কোন জিয়া, সেটা হলো এই র্যাবের যে জিয়া ছিল, জিয়াউল হাসান, সে ওই বাসায় যেত। জিয়াউল হাসানের সাথে এক বন্ধুত্ব ছিল, কর্নেল সাম মাহমুদ এরকম হতে পারে, এই বাসাটায় যেত। এবং তারই বোনের হাজব্যান্ড হলো এ মুজাফফর, যে বাসা থেকে সে ধরা পড়েছে। এবং তার সাথে ছিল জেনারেল মাসুদউদ্দিন, যারা 111-এর সাথে কুশীলবনা ডাইরেক্ট বঙ্গভবনে যে অ্যাকশানে গিয়েছে, সেটা জেনারেল মাসুদউদ্দিন, সে আজকে অ্যারেস্ট। এবং বিগত 2 বছর যাবৎ এখন আমরা যে তথ্যগুলো বেরিয়ে আসতেছে, বিভিন্ন ছদ্মবেশে তার সাথে জেনারেল মাসুদের সম্পর্ক ছিল। সে ইন্ডিয়ায় যেত এবং তার যে বিভিন্ন সিম ইউজ করত, তার এক মেয়ে রবিতে চাকরি করে। এই রবির চাকরি করার সুবাদে সে বিভিন্নভাবে গোপনীয়তা রক্ষা করে তার বাবাকে এই সিম দিতে সে সহায়তা করেছে। তো
আজকের যে অবস্থাটা এবং তারেক রহমানকে এইভাবে একটা থ্রেটেন দেওয়া এবং এই সমস্ত ষড়যন্ত্রকারীরা যারা জাতীয়তাবাদকে বাংলাদেশের সার্বভৌমকে যারা কোনোদিন আফুল করে নাই, আমাদের জেনারেল জিয়াউর রহমান আপনি যদি বলবেন এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন, সম্মুখ সমরের একজন যোদ্ধা ছিলেন। পরবর্তীতে তার রাষ্ট্র ক্ষমতাটা দেখেন এবং তার জীবদ্দশায় পরবর্তীতে আমরা দেখেছি, সেটা আমরা আমাদের যে ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিল তার বিভিন্ন বইতে এসেছে, 18 বার তাকে কুয়ের কু থেকে তাকে বাঁচিয়েছে বিভিন্নভাবে, কিন্তু এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য। তারপর দেখেন ওনার যে মৃত্যুটা, আমাদের প্রেসিডেন্ট যে শাহাদত বরণ করলেন, শাহাদতের মেন যে পরিকল্পনাকারী আপনার মেজর জেনারেল মঞ্জুর, তাকে গ্রেপ্তার করা ঠিকই হলো, কিন্তু পরবর্তীতে তাকে এইভাবে মেরে ফেলা, যা কারণটাই হলো সত্যকে এবং ষড়যন্ত্রগুলোকে কখনোই কিন্তু আমাদের অপ্রকাশিত থেকে গেল। এইটার মধ্য দিয়েও আমার মনে হচ্ছে এই মুজাফফর, সে তো কনভিক্টেড আসামি, তাকে নিয়ে তো বিচারের প্রশ্নে আমরা তো যেহেতু কনভিক্টেড আসামি, সে তার ফাঁসি হবে এবং ওইখানে 13 জনের রায় হয়েছিল ফাঁসির, 11 জনের ফাঁসি কার্যকর হয়েছিল, 2 জনের বাকি ছিল, এই মুসলিউদ্দিন, এই যে মুজাফফর, সে হলো ওয়ান অফ দেম। আরেকজনকে এখনও কোনো ট্রেস আউট করতে পারেনি। এখন আমার মনে হয় সে তো তার জীবদ্দশায় যেহেতু তার সরকারের গোয়েন্দা সংস্থার হাতে প্রথম হলো সামহাউ এই যে ষড়যন্ত্রের যে প্রথম থেকে জিয়াউর রহমানের মারার, এবং বর্তমানে আমি মনে করি যারা তারেক রহমানের এই দায়িত্ব নেওয়ার, রাষ্ট্রের দায়িত্ব নেওয়াটাকে সহজভাবে নিতে পারে নাই। পার্শ্ববর্তী দেখেন, আরেকটা আপনি দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গিয়েছে কখন? যখন শেখ হাসিনা এই পার্শ্ববর্তী দেশ থেকে আসা 17 দিনের মধ্যে উনি শাহাদত বরণ করেছেন, এবং আজও তারেক রহমানের দায়িত্ব নেওয়ার পর এটার সাথে কি আসলে কোনো কানেকশন আছে বলে আমি মনে হয় কানেকশন বলতে তো এগুলো তো জানতে, এটা কানেকশন বলতে আমি এটা আপনার কাকতালীয়ভাবে আমি কখনই বলতে পারবো না। কারণ শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পলায়ন করে সে বিদেশে, এখন সে জীবিত। আপনি কি মনে করেন তার জীবিত থাকা অবস্থায় সে কোনোদিন বাংলাদেশকে, সে আগেই যখন বাংলাদেশ থাকা অবস্থা বলেছে বাংলাদেশকে আমি একদিনের জন্য আমি শান্তিতে থাকতে দেব না, তো ওই ব্যক্তিটা পাশের দেশ একবার রুট আউট হয়ে সে বাংলাদেশ থেকে বাইরে আছে, সে কিভাবে এই গণতন্ত্রকে বিশ্বাস করবে? সে কিভাবে সার্বভৌম বাংলাদেশের জন্য বিশ্বাস করবে? তার প্রতিটি পদক্ষেপই দেখেছিলাম একটা পদলোহী একটা পররাষ্ট্রনীতি ছিল, এবং ক্ষমতা থাকার জন্য যেই দেশের কাছে স্বার্থ বিক্রি করে দেওয়ার, সে ওই কাজটাই করেছে। এখন তো তার জীবিত অবস্থায় সে বসে আছে, তার কুচক্রি যে তার চিন্তা মস্তিষ্কের কুপমণ্ডিকতায় সে এই দেশকে আন্ডারস্ট্যান্ড করাবার জন্য যা যা করা দরকার, এবং দেশপ্রেমিক যে কোনো নেতৃত্বকে সে যা করা দরকার তার চিন্তায় কখনো এর থেকে সে দূরে থাকবে না। সুতরাং আমি মনে করি এই মুজাফফরের অ্যারেস্ট হওয়ার মধ্যে দিয়ে তার তো বিচার হয়ে আছে, সেটা কার্যকরী কীভাবে করবে সেটা সরকার আইনের ব্যাপার। কিন্তু আমি মনে করি ইদানিং যে কিছু সিমটম, এবং সেই যে বাংলাদেশে আসা যতগুলো আমি আপনার কানেক্টিভিটি বললাম, এবং এই মাসুদুদ্দিনের সাথে তার এখন টেলিফোন কথোপকথন 2 বছর র্যান্ডম তার সাথে কথা হতো এই মুজাফফরের সাথে। সুতরাং এই লিঙ্কগুলো যদি আপনি মিলাতে হয়, এইটার মধ্যে যদি ষড়যন্ত্রকে বাস্তব অবস্থায় রূপ দিতে হয়, এই সরকারের গোয়েন্দা সংস্থার হাতেই এর প্রমাণাদি আছে। আমি রুহুল আমিন, আমি একটু পেছনে যেতে চাই। আমি জানি না আপনি তখন কত বয়স ছিল আপনার, জানি না, রক্ষী বাহিনীর নাম তো শুনেছেন আপনি, এবং যতটুকু এখন পর্যন্ত আমরা গোয়েন্দা সংস্থা থেকে জানতে পারলাম যে মাসুদউদ্দিন চৌধুরী, যার কথা বলছেন, কামরুজ্জামান রতন, তিনি এমনকি মুজাফফর, এরা 2জনই রক্ষী বাহিনীর সদস্য ছিলেন, এবং জিয়াউর রহমান সম্ভবত রক্ষী বাহিনীর সাথে সেনাবাহিনী আত্মীকরণ করা, হ্যাঁ, এবং এরা রক্ষী বাহিনীর থেকেই আসেন। মেজর জেনারেল মঞ্জুরের কথা বলা হয়, মঞ্জুর কাদের, অনেকের ধারণা যে মঞ্জুর কাদেরের সাথে জিয়াউর রহমানকে মেরে ফেলার মতো এত বড় কানেকশন, এত বড় দ্বন্দ্ব মঞ্জুর কাদেরের সাথে জিয়াউর রহমানের ছিল না, এটা বিশ্লেষকরা পরে বলেছে। তবে ধারণা করা হয় যে এই জায়গায় জিয়াউর রহমানকে মারা এবং তার মৃত্যুর জন্য মঞ্জুর কাদের তাকে দায়ী করে তাকেও সরিয়ে দেওয়া, এটি আরেকজন তৎকালীন যিনি সেনাপ্রধান ছিলেন তার, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি মারা গিয়েছেন, তার একটা চাল হতে পারে। আমি সব কিছু মিলিয়ে আপনি কি দেখছেন বাংলাদেশের এই এখনকার রাজনীতিতে তখনকার এই ঘটনাগুলা কি ধরনের প্রভাব ফেলছে? কতটা সতর্ক থাকা উচিত বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে?
ধন্যবাদ। ধন্যবাদ আজকের সঞ্চালককে, ধন্যবাদ আমার সহকর্মী কামরুজ্জামান রতন ভাইকে, যাকে আমি খুবই পছন্দ করি। আর ধন্যবাদ দর্শক শ্রোতার যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন। রাজনীতির কথা একেবারে টু দ্য পয়েন্ট থেকেই, যে আপনার কোশ্চেন থেকে বলতে শুরু করাটা একটু কঠিন। আমরা যদি গোটা বিষয়টাকে সামনে নিই, তাহলে আমাদের বয়স, বাংলাদেশের বয়স 55 বছর। 55 বছর 71 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতাটা কিভাবে হয়েছিল সে একটা আলাদা সাবজেক্ট, আলাদা ইতিহাস। শুধু এটুকু বলবো যে গণতান্ত্রিক একটা আন্দোলন শুরু করেছিল। এরপরে 71 সালের পরে ক্ষমতায় যাওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান 75-এর আগেই তিনি ফ্যাসিস্ট তৈরি করেছিলেন, তার দলকে, নিজে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিলেন। রক্ষী বাহিনী তৈরি হয়েছিল, সেনাবাহিনীর প্যারালাল আরেকটি বাহিনী তৈরি করেছিল। সাধারণ মানুষের উপরে অত্যাচার শুরু হয়েছিল। সাধারণ মানুষের যে মৌলিক অধিকারের কথা বলে স্বাধীন হয়েছিল, সেগুলো থেকে তারা দূরে গিয়েছিল। সব মিলে গণতন্ত্র থেকে তিনি স্বৈরতান্ত্রিকতে রূপ নিয়েছিলেন। ঠিক উল্টা দিকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি দেখি, তাহলে তিনি সামরিক শাসন, সামরিক প্রধান হলেন। 3রা নভেম্বর তাকে অবরুদ্ধ করে রাখা হলো। 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ফিরিয়ে নিয়ে আসা হলো এবং তিনি সেনা প্রধান হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। প্রেসিডেন্ট সায়েম যখন অসুস্থ ছিলেন, তারপরে তিনি একটি পর্যায়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং এই ক্ষমতা চলার অবস্থায় তিনি আবার একটি রাজনৈতিক দলও তৈরি করেছিলেন, যেটা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে পরিচিত। এবং যেদিন তিনি মারা যান, শাহাদত বরণ করেন, সেদিন তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। আমরা যতটুকু জেনেছি, চট্টগ্রাম বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডে কোন্দল নিরসনের জন্যই মূলত তিনি গিয়েছিলেন। এবং সেখানে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মনসুর, তিনি চট্টগ্রামের 24 পদাতিক বাহিনীর প্রধান ছিলেন। সেখান থেকে একদল সেনা বাহিনীর লোক, যারা 16 জন সেনা কর্মকর্তা, কিছু সিপাহী নিয়ে ভোর 4টের দিকে সার্কিট হাউসে প্রবেশ করেন এবং কথিত আছে যে এই মোজাফফর সাহেবই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালান এবং সেখান থেকে তিনি ফোনে বলেন যে প্রেসিডেন্ট মারা গেছে। তো এই যে বিষয়, এই বিষয়টা ছিল একটা স্বপ্ন ভাঙার মতো একটি ঘটনা। এবং আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই যে হত্যাকাণ্ড, যে মৃত্যু, যে শাহাদত, এটাকে আমি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অমীমাংসিত বিষয় বলে আখ্যায়িত করতে চাই। কারণ তিনি প্রেসিডেন্ট ছিলেন, কেন তাকে মারা হলো? সেনাবাহিনীর কয়জন অফিসার হঠাৎ করে মনে করলো যে প্রেসিডেন্টকে সরিয়ে দিতে হবে, কিংবা 24 পদাতিক বাহিনী তারা মনে করলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব খারাপ করছে, তাকে সরিয়ে দিতে হবে, কিংবা ঢাকার সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ, তার একটি গোপন দপ্তরে মিটিং হলো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরিয়ে দিতে হবে। আমি বিষয়টা এত হালকাভাবে দেখতে চাই না। আমি এটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই। যখন বাংলাদেশের সামরিক শাসন থেকে তিনি গণতন্ত্রকে উন্মোচিত করলেন, যখন বহুদলীয় গণতন্ত্র প্রচার চালু করলেন, যখন বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে এক পরিচিতি করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেন, ঠিক সে সময় তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। সুতরাং বাংলাদেশের একজন প্রেসিডেন্টকেই সরিয়ে দেওয়া হয়নি, আমি মনে করি বাংলাদেশের একটা স্বপ্নকে সরিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশের একটা স্বপ্নকে যদি সরিয়ে দেয় কেউ, তাহলে সেটা একটি শুধু হত্যাকাণ্ড হিসেবে আমি বলতে চাই না। আরেকটু যোগ করি, আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে যাবার আগে আমি এটা যোগ করি, বিরতির পরে আবার আলোচনায় যাব। কামরুজ্জামান রতন, আপনিও জানেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের পুনর্গঠনে কাজ করছিলেন না, তিনি সার্ক গঠন করেছেন। আপনি জানেন যে তিনি ইরাক ইরান যুদ্ধে
মধ্যস্থতার জায়গায় গিয়েছেন এবং রীতিমতো তিনি ধীরে ধীরে বিশ্ব নেতৃত্বের জায়গায় যাচ্ছিলেন। আপনি জানেন যে ওআইসিতে তার এক ধরনের অবস্থান ছিল। বাংলাদেশের থেকে যে শ্রমিকদেরকে নিয়ে যাওয়া এবং মুসলিম বিশ্বকে এক হওয়া, এই বিষয়গুলো নিয়ে তিনি এগোচ্ছিলেন। আপনি জানেন জিমি কার্টারের সাথে তার এক ধরনের বৈঠক হয়েছিল। এই সব কিছু মিলিয়ে আমি তো রুহুল আমিনের কিছু কথার সাথে একমত হতেই পারি যে আসলে কি জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডর পিছনে এই যে মোজাফফররা যারা তার হত্যাকাণ্ড ঘটালেন, তার কাছ থেকে অধিকতর কি তদন্ত করে কি ইনফরমেশন নেওয়া উচিত এবং কেন বাংলাদেশকে ওই সময় বাংলাদেশের রাষ্ট্রপতিকে এইভাবে হত্যা করা হলো এবং এইভাবে সরিয়ে দেয়া হলো, এটি কি শুধুই হোসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা, এই প্রশ্নটা থাকবে আপনাদের দুজনের কাছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পর ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসি। বিরতির আগে রুহুল আমিন বলছিলেন, মোহাম্মদ রুহুল আমিন যেই আলোচনা অবতারণ করলেন, আমি তার সাথে আরও একটু যোগ করলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন শুধু বাংলাদেশ পুনর্গঠন না, তিনি সার্ক করেছেন। আপনি জানেন এই সার্ককে দীর্ঘদিন যাবৎ অকার্যকর করে রাখা হয়েছে একটি দেশ। তিনি ওআইসিতে ভালো অবস্থান নিয়েছেন, মুসলিম বিশ্বকে এক করতে চেয়েছেন। তিনি ইরাক ইরান যুদ্ধে মধ্যস্থতায় কাজ করছেন, তিনি কাজ করেছিলেন। তো এবং যে কথাটি বললাম যে আপনি যে মাসুদউদ্দিন চৌধুরীর কথা বললেন এবং মোজাফফর, এরা দুজনই, আমরা তাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমি যতটুকু জানলাম, তারা দুজনই রক্ষী বাহিনীর ছিলেন। রক্ষী বাহিনী কীভাবে পরিচালিত হতো, কেন হঠাৎ করে সেনাবাহিনীর প্যারালালি আরেকটা বাহিনীর প্রয়োজন পড়লো এবং পরে আবার সেই রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ, সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা সেনা অফিসার এবং অমুক্তিযোদ্ধা সেনা অফিসার, তাদের মধ্যে কি দ্বন্দ্ব ছিল এবং অমুক্তিযোদ্ধা সেনা অফিসার একজন সেনা প্রধান হলেন, সেটা নিয়ে কি দ্বন্দ্ব ছিল, এই সব কিছুই কি রাষ্ট্রপতি জিয়া হত্যার পেছনের কারণ হতে পারে কিনা, আপনি একটু বিশদ যদি আলোচনা করেন। স্পেসিফিক তো আমি বলতে পারবো না, কারণ আমিও বলতে পারবো না। আমি যেটা আমি বলছি এটা শতভাগ সত্য। যেমন এই যে জেনারেল মাসুদউদ্দিনের কথা বললেন, ম্যাডামকে -2 একটা ফর্মুলা ছিল, ম্যাডামের তার ওয়াইফ, বলতে দ্বিধা নেই, কিন্তু আমি আবার বলছি কারণ আমাদের তো সত্য কথাটা বলতে হবে, জাতি সত্য কথাটা জানুক। দেখেন এই যে রুহুল আমিন ভাই আদর্শগতভাবে অন্য একটা দল করে আমাদের বিরোধী দলের আসনে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম জিয়ার প্রশ্নে, এই বিন্দু তারেক রহমানের প্রশ্নে, কারণ সবাই তো ন্যাশনালিস্ট, এই যে আমাদের শক্তিগুলো, এই শক্তির জাতীয়তাবাদের এবং সার্বভৌম শক্তি তারেক রহমান, এই পরিবার, এটা তো সবার একটা প্রতিষ্ঠিত একটা সত্য। এই বাংলাদেশের একটা কিন্তু এমন একটা ধারণা এই বাংলাদেশের মানুষের মধ্যে, এটা রুহুল আমিন ভাইয়ের কথার মধ্যে ওদের স্পষ্ট ফুটে আসছে। এখন এই মাসুদউদ্দিন দেখেন, তারেক রহমান, আমরা সবাই শুনেছি না তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ ট্রু। তার তো আত্মীয়তার একটা সম্পর্ক আছে রক্ষী বাহিনীর, আপনি বললেন, আমি অতটুকুর মধ্যে যাব না। তারেক রহমান যে পার্সোনালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে যে পার্সোনালি যে আঘাতটা করা হয়েছে, এমন টেকনিক্যাল আঘাত যা শোনা যায় যে চোখ বেঁধে ঝুলিয়ে রাখেছে, একেবারে অল অন সাডেন জাস্ট ফেলে দিয়েছে। এবং আজও কিন্তু এবং লন্ডনের মতো জায়গায় আমি জেনে বলছি 4 বছর চিকিৎসার পরে কিন্তু আজকের যে হাঁটাটা, এটা উনি এক পা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। কিন্তু তো এই যে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে এইভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করে যেভাবেই হোক, এবং তারেক রহমান 5 মাসের মধ্যে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আজকে যেভাবে থ্রেটেন করে রাখা হচ্ছে বিভিন্নভাবে, আমার মনে হচ্ছে উনি মানুষের সাথে একেবারে অবারিতভাবে মিশতে চান। আর এখনই কিন্তু আবার ওনাকে একেবারে যা শোনা যায়, আমরা যতটুকু দেখি, আবার কিন্তু উনি কিন্তু যেভাবে মিশতে চেয়েছিলেন মানুষের সাথে, বা সিকিউরিটি কনসার্নে কিন্তু ওনাকে দেওয়া হচ্ছে না। তার মানে সামগ্রিক ব্যাপারগুলো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু এবং পরবর্তী হোসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক এই যে বিভিন্ন জন দিয়ে এটা করেছে, আপনার মঞ্জুর যদি জীবিত থাকতো, আপনি কি মনে করেন হুসাইন মোহাম্মদ এরশাদের চেহারাটা জাতি তার মুখ দিয়ে কিন্তু টোটাল প্ল্যানিংগুলো
এবং এই মুজাফর যে আসছে এবং পরবর্তীতে আপনি যে বললেন যে মাসুদ্দিন, এই লোকগুলো তো এখন জীবিত আছে। আমরা কি জানতে চাই জানেন? বিচার তো হয়েছে বা বিচার হবেই, কিন্তু আসল ঘটনাগুলো রুট আউটটা হয়ে গেলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ বা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকবেন এবং যারাই দেশপ্রেমিক মনোভাব নিয়ে বাংলাদেশকে চালাতে চাইবেন, আমার মনে হয় তারা সবাই কিন্তু নিজেদের স্বার্থে, দেশের সাথে সার্বভৌমত্বের স্বার্থে এই মুজাফফর বা মাসুদ্দিন যারা আছে এবং এই যে মানে জেনারেল যে জিয়া, এই তারা কিন্তু একটা চক্রের একটা অংশ, এখন প্রত্যক্ষভাবে তারা জড়িত। আমার একটা ক্ষুদ্র নলেজে আমি যতটুকু বুঝি রাজনীতিতে, আমার মনে হয় এই মানুষগুলোকে একেবারে তাদের মানে জিয়াউর রহমান থেকে আরম্ভ করে এই দেশের যতগুলো কিলিং হয়েছে, আমার মনে হয় এই মানুষগুলো তারা ক্ষমতা আসার পর থেকে এবং দায়িত্বে থাকার পর থেকে যা হয়েছে তাদের মাধ্যমে ম্যাক্সিমাম না সর্বোচ্চ আমরা তথ্যগুলো আমরা জাতি জানতে পারবো। আমার মনে হয় এখন আমাদের সুযোগ আসছে এই জিনিসগুলো জাতিকে আগে পরিষ্কার করুক, তারপর ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে যে কোনো জনপ্রিয় রাষ্ট্রনায়ককে, দেশপ্রেমিক নেতৃত্বকে তারা কখনো হাত দিতে এবং তাদেরকে বাংলাদেশ থেকে শাসন ক্ষমতায় সরাতে অবৈধ পথে একবার হলে তারা চিন্তা করবে। সুতরাং এটাকে হেলাফেলাভাবে নেওয়া উচিত না। আমি মনে করি বাংলাদেশকে আমার সঠিক পথে মানে সঠিক পথে বাংলাদেশকে চালাতে হলে এবং মাথা উঁচু করে এই দেশে বাঁচতে হলে আমার যে সার্বভৌম বাংলাদেশের যে আমি প্রতীক, আমার যে নেতৃত্বের মাধ্যমে আমি সবার সাথে যে একটা মানদণ্ড রেখে যে আমি দেশটা চালাবো, সেটা হোক বহির্বিশ্বের সাথে যত বড় শক্তিশালী হোক, আমার সার্বভৌম বাংলাদেশ, আমার ৭১-এর চেতনা, আমার ৯০-এর চেতনা, সর্বশেষ ২৪-এর যে চেতনা, এই এতগুলো রক্তদানের মধ্যে দিয়ে যে বাংলাদেশের মানচিত্রটাকে আমি পেলাম, এটা কোনো পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে নিশ্চিহ্ন করতে দেয়া যাবে না। এবং এই জন্য আমি মনে করি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের ধারাবাহিকতা, যিনি বাংলাদেশে ইনশাল্লাহ দায়িত্বে আছেন, ওনার এখন পবিত্র দায়িত্ব জাতিকে এটাকে সঠিক চিত্রটা এবং আসলে আমি কামরুজ্জামান রতন অনেকটা পরিষ্কার করলেন অভ্যন্তরীণ বিষয়ে। আমি যে কথাটি বলছিলাম যে এটি কি শুধু অভ্যন্তরীণ বিষয় ছিল না এর সাথে আন্তর্জাতিক যোগসাজশ থাকতে পারে বলে আমরা এখনো, যেহেতু আমাদের কাছে একদম কাঠখোট্টা কোনো তথ্য নাই। আমি রুহুল আমিন ভাই ১ সেকেন্ড আমি বললেন তথ্যটা, এটার একটা যখন 1/11 হলো এই 9/11 তখন প্রধান ছিলেন এই মাসুদুদ্দিন। সে এই যে বঙ্গবন্ধু যে অ্যাকশনটা যেটা করেছে এটা তার নেতৃত্বে হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। হ্যাঁ, আমরা সেটি জানি যে বঙ্গভবনে যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে চাপ প্রয়োগ করা এবং তার যিনি প্রেস সেক্রেটারি ছিলেন জনাব মফিজ, তার নুরুল ইসলাম, জনাব নুরুল ইসলাম প্রেসিডেন্টের, এবং তার যে চেয়ারে লাথি দিয়ে যে ফেলে দেওয়া হয়েছে প্রথম রিঅ্যাকশনটা এই মাসুদ্দিন নিজে করেছে। এবং এইগুলো নিয়ে কথা আছে। আমি রুহুল আমিন আপনার কাছে আসতে চাই যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা বলতে চাই এবং একই সঙ্গে যেটি কামরুজ্জামান রতন বললেন, কর্নেল অলির কথা বললেন। কর্নেল অলি কয়েকদিন আগে বলেছেন যে বাইরে রাত্রি যাপন করবেন না। কর্নেল অলি এর আগে আমি কয়েকবার ইন্টারভিউ করেছি, তিনি দাবি করেছেন যে সেই রাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও তিনি বলেছিলেন যে আপনি চট্টগ্রামে যান কিন্তু চট্টগ্রামে রাত্রি যাপন করেন না। একই সঙ্গে আরেকটু একবারে বলে দিই, সেটি হলো যে তারেক রহমানকে আমরা যেভাবে দেখছি একজন প্রধানমন্ত্রীর চেয়েও তাকে অনেক বেশি সমাজ সংস্কারক হিসেবে আমরা দেখছি তার যে কর্মকাণ্ড, এবং তিনি যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে চাইছেন। তিনি নিজে সাধারণভাবে গাড়ি চালাচ্ছেন, তিনি প্রোটোকল কমিয়ে দিচ্ছেন। এগুলো আমাদের কাছে তারেক রহমান নিজের ব্যক্তি জায়গার থেকে তিনি একটা ভাবতেই পারেন, কিন্তু তার রিস্ক কতটুকু, রিস্ক ফ্যাক্টর কতটুকু, এবং তার যে বাবা যে কাজটি করছিলেন তিনি সেই জায়গাতে এগোচ্ছেন, এই বিষয়গুলো সব কিছু মিলিয়ে আপনি বলবেন। জি, ধন্যবাদ। আমি কথার জের ধরে আমার কামরুজ্জামান রতন ভাইয়ের কথার জের ধরে আমি কথাটা এগিয়ে নিতে চাই, যেখানে আমি রেখে দিয়েছিলাম কথাটা যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড একটি অমীমাংসিত একটি বিষয় এবং বাংলাদেশের একটি স্বপ্নভঙ্গ। তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ৭১ সালে জন্মগ্রহণ করলো। বাংলাদেশ ৭১ সালে জন্মগ্রহণ করার পর ঠিক ১০ বছরের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু হচ্ছে। তাহলে একটি শিশু বাংলাদেশ, এই শিশু বাংলাদেশের একজন প্রেসিডেন্ট যাকে মধ্যপ্রাচ্য চিনছে, যাকে
আমাদের এই সার্কভুক্ত দেশগুলো চিনছে, যিনি সার্ক প্রতিষ্ঠা করছেন, যিনি ওআইসি নিয়ে ভাবছেন, যিনি মিডল ইস্টে লোক পাঠানোর কথা ভাবছেন, যিনি খাল খনন করছেন, এক কথায় যিনি গণতন্ত্রকে উন্মোচিত করছেন, যিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছেন, যিনি সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন, যিনি সকল পত্রিকার চালু করার ব্যবস্থা করে দিচ্ছেন, সব বিষয়গুলো নিয়ে যদি আমরা ধরি যে এই কাজগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে কাদের লাভ? যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেয় না, লাভটা তাদের, খালি চোখে যদি আমরা দেখি। আর ভিতরেরকার কথা কি সেটা আমরা পরে আলোচনা করতে চাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি মনে করি যে এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা এটার ভিতরে একটা মাত্র মাধ্যম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়া, তাহলে সেটা একটা আলাদা প্রসঙ্গ। তো আমি মানে বিশ্বাস করতে চাই না, আমি মনে করতে চাই না যে শুধুমাত্র ক্ষমতা দখল করার জন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাহলে কি বিষয়? বিষয় হচ্ছে অবশ্যই এখানে কোনো না কোনো ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র যদি আমাদের জানতে হয়, মুজাফফর সাহেবের মৃত্যুদণ্ড হয়েছে সামরিক আদালতে 2016 সালে, হাইকোর্টে সেটা বহাল ছিল, তিনি দীর্ঘদিন পালিয়েছিলেন, এইগুলো বর্ণনার কথা, কিন্তু ফ্যাক্ট কি সে মুজাফফর সাহেব নিজে ভালো জানেন। তিনি কত বছর বাংলাদেশে অবস্থান করছেন, ওই ডিএসএসতে কতদিন ধরে আছেন, ওনার মেয়ের বাসাতে কতদিন থাকছেন, ওনার পৈতৃক বাসাতে কতদিন ছিলেন, উনি কাদের সাথে যোগাযোগ করছেন, উনি কোন মিশন নিয়ে বাংলাদেশে এসছেন, উনি নিজে কি আত্মহত্যা করার জন্য বাংলাদেশে এসছেন কিনা, নিশ্চয় আমরা বলবো যে আত্মহত্যা করার মতো একটা মানুষ না, মৃত্যু পরোয়ানা নিয়ে বাংলাদেশে সবার সামনে চলে আসবে এরকম ঘটনা, এত চাইল্ডহুড আচরণ নিশ্চয় তিনি করেননি। তাহলে আমার যে দাবি এটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাস রচনার জন্য, বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিকল্পনা করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর অ্যাকচুয়াল রহস্যটা আমাদের জানা উচিত। এবং সেই জানানোর ক্ষেত্রে মুজাফফর সাহেব একটা জ্বলন্ত সাক্ষী, তার কাছে থেকে এই ইতিহাসটা অবশ্যই আমাদের বের করা উচিত। এবং সেনাবাহিনীর ভিতরে যারা সবচেয়ে খারাপ ইতিহাস রচনা করেছে, আমি মনে করি জেনারেল জিয়া, জেনারেল মাসুদ তাদের অন্যতম। আপনি যদি বলেন যে কেন এটা, তাহলে আমি বলবো যে বাংলাদেশ যেভাবেই হোক চলছে, গণতন্ত্র, কখনো রাজনৈতিক প্রতিহিংসা, কখনো রাজনৈতিক মারামারি, কখনো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, অথবা কখনো বিভিন্ন সংকট, সব মিলেই চলে যাচ্ছে। কিন্তু রাজনীতিতে যে হত্যাকাণ্ড শুরু করে, সেই হত্যাকাণ্ডের মূল নায়ক কিন্তু এই মানে জেনারেল জিয়া এবং জেনারেল মাসুদ। আপনি যদি মনে করেন আয়নাঘর কারা তৈরি করলো, ক্রসফায়ারের উদ্যোক্তা কারা, কারা মাথায় দিল, এটা কি শেখ হাসিনার মাথায় ছিল না কোনো রাজনীতিবিদদের মাথার থেকে এসছে? এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড এবং ক্রসফায়ারের গল্পগুলো একই রকম গল্প, একই রকম স্ক্রিপ্ট, একই রকম অভিনয়, এভাবে যে ক্রসফায়ার যে শুরু করে বাংলাদেশের বহু রাজনীতিবিদ, বহু মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, চাঁদাবাজির নতুন একটা কৌশল এই ক্রসফায়ারের মাধ্যমে শুরু হয়েছে। সুতরাং এই জেনারেল মাসুদ, এই জেনারেল জিয়া এবং আজকের যে আমাদের মূল ট্রফিক্স মুজাফফর, এদের নিয়ে মানে কত তাড়াতাড়ি এদের ফাঁসি হলো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বলতে চাই কত নিখুঁতভাবে এখান থেকে তাদের কাছ থেকে তথ্য নেওয়া যায় এই পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, এবং কত গভীরের তথ্য নেওয়া যায় এটা আমাদের ভাবা উচিত। আমরা আবারও একটা বিরতির সময় হলো, তো বিরতিতে আগে আমি প্রশ্নটা রেখে দিতে পারি যে আমরা একটু আন্তর্জাতিক একটি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে ভারতের কথা। আপনারা ভারতের দিল্লিতে বিক্ষোভ হচ্ছে, আপনি জানেন যে সেটি হলো ককরোচ পার্টি, এটি এবং এটাই সারা ভারতে, এবং এটি অনেকটা ফেসবুক এবং সামাজিক মাধ্যম থেকে এটি উঠে এসেছে। এবং এই ককরোচ পার্টির আজকের সর্বশেষ যেই ঘটনাটা আমরা যতটুকু জানি যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে এই ককরোচ পার্টি লং মার্চ করে শিক্ষার্থীদের আয়োজনেই এটা, এবং সেইখানে যুক্ত হয়
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শাবানা আজমি এরা যুক্ত ছিলেন সেখানে। এবং তারা যেটি বলছেন যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হলো মাত্র কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি সংসদে জানালেন যে আসলে শেখ হাসিনাই নিজেই তার কাছে বলেছিলেন যে তার আশ্রয় দরকার। কিন্তু যদিও আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা বলেছেন যে তিনি টুঙ্গিপাড়া যেতেছিলেন। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 2 মিনিট পরে। আবারও স্বাগত আমাদের ইস্পাহান মির্জাপুর জিরাওয়ারা। আমরা কথা বলছিলাম মোজাফফর এবং প্রাসঙ্গিক বিষয়, মোজাফফরের বিচার ও প্রাসঙ্গিক বিষয়। আমি এই আলোচনার মধ্যেই আমি একটু যুক্ত করতে চাই যে আজকে সেখান থেকে এই যেটি বলছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এমপি সুখজিন্দর সিং, কংগ্রেস নেতা কানাইয়া কুমার সহ বেশ কয়েকজন কিন্তু আটক হয়েছেন। এবং এটি ছিল কিন্তু কংগ্রেসের লং মার্চ না, এটি হলো এই দলটির নাম হলো ককরোচ পার্টি। তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, তারা সুনির্দিষ্ট কিছু বিবৃতির কথা বলেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থা সংস্কার। আমি যে কারণেই আলোচনাটা আসছি, আপনি খেয়াল করবেন প্রশ্নপত্র ফাঁস গত 17 বছর আমাদের দেশে ছিল। আপনি খেয়াল করবেন শিক্ষা ব্যবস্থার যে সংস্কার, সেটি গত 17 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গিয়েছে বিভিন্ন জায়গায়। আপনি খেয়াল করবেন যে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থান ঘটলো, ঠিক তেমনি একটা স্ট্রাকচারে এই ককরোচ পার্টি এগোচ্ছে। আমি একটু আলোচনায় আনতে চাই যে এই জায়গাকে আপনি কিভাবে যুক্ত করেন বাংলাদেশের রাজনীতির সঙ্গে, এবং এই যে ককরোচ পার্টির এই বিষয়। একই সাথে সেটা যেটা বলছিলাম যে শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলতে বাধ্য হয়েছেন যে সংসদে এই গত কিছুদিনের মধ্যে যে শেখ হাসিনা নিজেই আসলে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এই সব কিছু মিলিয়ে যদি বলেন। এখানে এই সূর্যের যে খরতাপ, যখন এটা উদিত সূর্যের যে তাপটা, এটারও কিন্তু অস্তগামী একটা সূর্য মতো কিন্তু নিষ্প্রভ আভার মধ্যে দিয়ে কিন্তু সে বিলীন হয়ে যায়। যতই আমি ধর্মকে টেনে এনে আজকে পার্শ্ববর্তী দেশের নরেন্দ্র মোদী বলেন, এই শুভেন্দু অধিকারী, যারা বিশেষ করে এই শুভেন্দু অধিকারীর যে কথাবার্তা যেটা ছিল একটা উগ্রবাদের, আপনি একটা জিনিস দেখেছেন, যেই ক্ষমতা পেল শামুকের মতো কেমন যেন একটু ভিতরে চলে গেল। আসলে কথা বলা যায়, কিন্তু দায়িত্ব পাবার পরে দেশ পরিচালনা এবং সবাইকে অ্যাকোমোডেট করে রাষ্ট্র পরিচালনার বাস্তবতার ভিত্তিতে কিন্তু খুবই কঠিন। আজকে এই পার্শ্ববর্তী দেশের যে বর্ণনাটা আপনি দিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা এটা ককরোচ পার্টি হতে পারে। আমরা শুনেছি ককটেল পার্টি একটা শব্দ আছে, তার মানে কি ককরোচটা হলো ঠিক আছে, তার কোনো নির্দিষ্ট দল নেই, মতাদর্শ নেই, বা নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিতে তার নামই নেই, কিন্তু যতগুলো দাবিকে তারা অ্যাড্রেস করেছে সবগুলো কিন্তু জনদাবি। এবং বাস্তবিক অর্থে এটা কিন্তু এতভাবে মানুষের হৃদয়ে এটা মানে গেঁথে গিয়েছে। আর ভারত তো সবসময় গণতন্ত্রের জন্য এমন একটা দেশ যারা সবসময় তার একটা এক্সাম্পল হতে পারে নিজের দেশের ক্ষেত্রে। যদিও আমার দেশেরকে গণতন্ত্রহীনতার জন্য যা তারা করেছে ওটা তাদের ব্যাড এক্সাম্পল। এবং আমি মনে করি এই বাংলাদেশকে শুধু নয়, পার্শ্ববর্তী যতগুলো দেশ কারোর সাথে এই ভারতবর্ষে মানে ভারতের কারো কিন্তু সুসম্পর্ক নেই। কেন? যে সবার ঘরের মধ্যে ও আগুন দিয়েছে, সবার ইনার যে পলিটিক্সটা, যে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ যে রাজনীতিটা, এইটার মধ্যে সবচেয়ে বেশি সে খেলেছে। তো আজকে ওই খেলায় তার নিজের ঘরের ভিতরে ওই খেলাটা চলে আসছে। সুতরাং এটাকে একটা গণতান্ত্রিক একটা মোর্চা বলতে পারেন। এবং আমার মনে হয় এটার উপর যত বেশি নিষ্পেষণ চালাবে মানুষ তত ফুঁসে উঠবে। সুতরাং এই যে পার্শ্ববর্তী আমরা কয়েকদিন আগে যেটা নেপালেও দেখলাম, আমার মনে হয় এই যে দেখেন স্বাধীনচেতা মানুষ, আমাদের যখন 24-এর গণ আন্দোলনটা হয় আমরা দেখেছি একেবারে কলকাতায় যে কিছু যেভাবে ছাত্র জনতা এই আন্দোলনের পক্ষে নেমে এসেছে,
এটা কি মনে করেন না আমাদের উপর যে নিষ্পেষণ ছাত্র সমাজের প্রতি, এবং শুধু ছাত্র সমাজ না, বাংলাদেশের ইতিহাসে একটা শুধু গণতন্ত্রের অধিকারের জন্য, মানে আমার বৈষম্যহীনতার বাংলাদেশের জন্য 50 জন শিশু মারা গিয়েছে ঘরে বসে, মায়ের কোলে বারান্দায় বসে আছে মা বাবার সাথে, ওইখানে একটা ছেলে তার দুনিয়া থেকে চলে গিয়েছে। এতগুলো অন্তরের হাক বাবার মানুষের। কোলে রিয়া গোপ, খুব 4 বাচ্চা বছরের একটা মেয়ে, বাচ্চা। মাত্র 4 আপনি বছরের এগুলো বাচ্চা। দেখেন, এগুলো কি আমাদের এখন শুনতে এত বছর 2 বছর পরেও কিন্তু আমাদের সন্তানটা হলে কি হতো আমরা তো শুনে বা ওই দৃশ্যগুলো দেখেই কিন্তু আমাদের আজও কিন্তু অন্তর থেকে ওই কষ্টটা আমরা দূর করতে পারি না। আমার মনে হয় যেটা গণতান্ত্রিক দেশ, আমরা ছোট দেশে বেশি কথা বলতে চাই না, যে অনেক খেলেছে। আমার মনে হয় ওই যেটা বললাম, উদিত সূর্যের আবার এটা অস্ত যাবেই, সেটা গণরোষে যাবে না আপনার ইলেকশনের মাধ্যমে এই গণরোষটা পরবর্তীতে ভোটের রাজনীতিতে সেটাকে পরাভূত করবে। যারা দেখো না, যারা নন পলিটিক্যাল, শাবানা আজমি ওরা কত জনপ্রিয়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, ওরা তো আছেই, এবং যতগুলো এখানে আজকের মধ্যে উইদাউট, আমি জানি না প্ল্যানিং কিনা, আজকেই যতগুলো মানুষ একত্রিত হয়েছে খোদ নরেন্দ্র মোদীর বাড়ির সামনে, এবং এটা মনে হয় এটা আরও দিন দিন পার্টিসিপেন্ট যারা আছে, ওই রাষ্ট্রকে যারা ভালোবাসে এবং অধিকার নিয়ে ওই রাষ্ট্রের মানুষগুলো যারা বেঁচে থাকতে চায়, তারা আরও বেশি এটা মানে একটা বিস্ফোরিত আকারে যাবে, এটা মনে হচ্ছে আর কি। এটা ভারতেরও কিন্তু সংগ্রামে একটা ইতিহাস আছে, আমার মনে হয় ওদিকে দাবিত হচ্ছে দেশটা। রুহুল আমিন, আপনার অবজারভেশন কি? আমার বাড়ি তো একেবারে বর্ডারের কাছাকাছি। আমি মাঝে মাঝে জোকস করে বলি যে আমরা ভাত খাই এদিকে, কুলি ফেলি ওদিকে, এরকম। তো সেদিকে এটা আলাদা প্রসঙ্গ। আমরা ভারতের এই যে ককরোচ পার্টির যে আন্দোলন, এই আন্দোলন এখন দিল্লিতে হচ্ছে, কিন্তু তার আগে তো অন্য জায়গায় হয়েছে। কলকাতাতেও হয়েছে। গত কালকে তারা সংসদ অভিমুখে যাত্রা করেছেন। নরেন্দ্র মোদী সংসদ থেকে পালিয়ে গেছেন। আজকে সংসদ থেকে নরেন্দ্র মোদীর প্রেসিডেন্টের বাসভবনের দিকে গেছে। আসলে ভারতের রাজনীতি আমাদের বাংলাদেশের রাজনীতি গত 17 বছর একটু পর্যালোচনায় নিয়ে আসা দরকার। আমরা খুব প্রাসঙ্গিক যে গত কয়েকদিন আগে প্রিয়াঙ্কা গান্ধীর একটা বক্তব্য শুনেছি যে ভারত মানে ইন্ডিয়া চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, এই জন্য বাংলাদেশকে ভেঙে দিয়েছিল, মানে পাকিস্তানকে ভেঙে দিয়েছিল। সেটা তার বক্তব্য, এটা আমরা উদাহরণ হিসেবে বলছি না। এখন আমরা ইন্ডিয়া অভিমুখে কিভাবে আমাদের অবস্থানটা নিয়েছিলাম, আমাদের বই দরকার ইন্ডিয়া থেকে আমরা নেব, আমরা শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে ইন্ডিয়া থেকে নেব, আমাদের সামরিক অফিসাররা শিক্ষা গ্রহণ করবে ইন্ডিয়াতে যাবে, আমাদের সচিবরা ট্রেনিং করবে ইন্ডিয়াতে যাবে, আমাদের ডাক্তার মানে বাংলাদেশের রোগী হবে চিকিৎসা নেবে ইন্ডিয়ায়, বাংলাদেশের সন্তান হবে না চিকিৎসা নেবে ইন্ডিয়ায়। এক কথায় ইন্ডিয়া একটা আমাদের মানে বাংলাদেশ জামা কাপড় নেবে ইন্ডিয়ায়, আমাদের টেলিভিশনগুলো চলবে ইন্ডিয়ান চ্যানেল, বিজ্ঞাপন হবে ইন্ডিয়ান, ইত্যাদি ইত্যাদি। তার মানে শুধুমাত্র 47-এর ওই সীমানাটুকু উঠাই দিতে পারেনি, বাকি সকল কিছু উঠিয়ে দিয়ে আমরা ইন্ডিয়ান হয়ে গিয়েছিলাম চিন্তা চেতনায়। সেখান থেকে 5ই আগস্ট সব কিছু বের হয়ে এসেছে। দেখেন বাংলাদেশের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়, কোটার জন্য বৈষম্য বিরোধী যেটাই শুরু বলি না কেন, সেটাও কিন্তু রাজনীতি ক্ষমতা দখল কিংবা গদি দখল কিংবা প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া এরকম মিশন নিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। খুব সিম্পল কথা। এখন এই জায়গা থেকে গিয়ে 5 তারিখ এসেছে যে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। শেখ হাসিনা টঙ্গিপাড়ায় যেতে চেয়েছিল না ইন্ডিয়ায় যেতে চেয়েছিল এটা বিষয় নাই, বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এখন জয়শঙ্করের কাছে উনি ফোন করে বলেছিলেন কি বলেননি, উনি আমেরিকায় বলেছেন কি বলেননি, এটা সব উনি জানেন, আমরা সেটা আলোচনায় নিতে চাই না, এটা গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় ইন্ডিয়াটা এখন কিভাবে চলছে। আপনি দেখেন তাদের ধর্মের কথা বলে তাদের লোকজনকে এক জায়গায় করছে, উন্নয়নের কথা তাদের নেই, ইন্ডিয়ান আমরা সবাই ইন্ডিয়ান এই কথা তাদের নেই, এখন স্পেসিফিক তারা ধর্মের।
এখন ধর্মের ব্যাপারটা যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে আপনি বলেন কোনো ধর্ম কি শেখায় মানুষকে হত্যা করতে, কোনো ধর্ম কি শেখায় মানুষকে ধর্ষণ করতে, কোনো ধর্ম কি মানুষকে শেখায় যে তুমি অন্যর বাড়িঘর বন্ধ মানে দখল করে নাও, কোনো ধর্ম কি শেখায় যে অন্যর ধর্মীয় প্রতিষ্ঠান তুমি দখল করে নাও? এগুলো শেখায় না, এগুলো জাস্ট একটা মানে সিম্বলিক, এটা সামনে নিয়ে তারা ভিতরে ভিতরে যেই সহিংস হয়ে উঠেছে, এটাও ইন্ডিয়ানরা যারা ইন্ডিয়ান দেশপ্রেমিক তারাও এটা ভালোভাবে গ্রহণ করছে না। এই ভালোভাবে গ্রহণ না করার কারণেই ককরোচ পার্টির উত্থান হয়েছে, এবং আমি মনে করি আজ হোক কাল হোক এই ককরোচ পার্টি এগিয়ে যাবে, এবং ইন্ডিয়ান যারা সাধারণ মানুষ, যারা শান্তি চায়, যারা এই সহিংসতা চায় না, তারা মোদী সরকারের বিরুদ্ধে যাবে। আমি 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 একেবারেই শেষ করতে চাই এটা। তো আমার শুভকামনাও রইল তাদের জন্য, যদিও আমরা একটা আলাদা দেশের মানুষ। আমরা ইন্ডিয়ান মানে পররাষ্ট্র ভারতের দেশপ্রেমিক জনগণের প্রতি আমাদের শুভকামনা রইল। আপনি দেখবেন যে ইন্ডিয়ার মানে সিকিমের সাথে নির্লুপ দর্জির কথা উঠে আসে, নেপাল একটা হিন্দু রাষ্ট্র, তাদের সাথে তাদের সম্পর্ক, পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক, সব মিলেই ইন্ডিয়ান সম্পর্কের দিক থেকে কিন্তু ইন্ডিয়া কন্টিনিউ করতে পারে না। আমি 30 সেকেন্ড একটু কামরুজ্জামান রতনকে দিতে চাই যে এই যে শেখ হাসিনার বিষয়ে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হঠাৎ করে কেন এত খোলামেলা কথা বললেন? আমি একটা ব্যক্তিগত অনেক একটা কথা বলে রাখি। জয়শঙ্কর বললেন আর ইন্ডিয়ান গভর্নমেন্টের মনোভাব বললেন, পৃথিবীর কোনো দেশ তো তাকে গ্রহণ করেনি। আমরা যতগুলো চিঠি, এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সরকারের তরফ থেকে যতগুলো চিঠি তাকে ফেরত পাওয়ার ব্যাপারে বলেছে, কোনোটার উত্তর অ্যান্সার দিয়েছে না, একটা অ্যান্সারই দেয়নি। এবং আমি ব্যক্তিগতভাবে এই গভর্নমেন্ট যদি বলতে হয়, আমি আমার সরকারকে বলি, যতক্ষণ পর্যন্ত আপনার হাদি হত্যাকারীদের আপনি অ্যারেস্ট করেন, যে কোনো হত্যাকারীকে আপনি অ্যারেস্ট করেন, তো যার কনভিকশন ফাঁসির আসামি, যতদিন পর্যন্ত ওই সরকার তাকে অ্যারেস্ট না করে অতদিন পর্যন্ত ওই সরকার তাকে ফেরত দিবে, আবার সে বাংলাদেশে আসবে, কোনোটা আমি বিশ্বাস করি না। সুতরাং তার ফার্স্ট মনোভাব এবং আমাদের দেশের প্রতি তার যে আন্তরিকতা, শহীদের এই এতগুলো রক্তের প্রতি তার বিন্দু মাত্র যদি তার অন্তরের যদি একটু জ্বালা বলবো না, তো অন্তরে যদি একটা মায়া থেকে থাকে, অন্তপক্ষে হাসিনাকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে এটাকে সূচনা করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেই। অল্প কিছুদিন আগে ভারতের রাজ্য সরকারগুলোতে নির্বাচন হয়েছে, সেখানে তামিলনাড়ু রাজ্যে হলো হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা হলো 92 সামথিং, অর্থাৎ প্রায় 92%ই হিন্দু ধর্মাবলম্বী। তবে সবচেয়ে যে পরিসংখ্যানটা দিতে চাই, সেখানে একটি আসনও নরেন্দ্র মোদীর বিজেপি পায়নি, এবং থালাপতি বিজয় তিনি সেখানে জয়ী হয়েছেন, তার দল জয়ী হয়েছে, এবং তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে অন্য যে কোনো ধর্মের প্রতি যে কোনো ধরনের সহিংসতা তার দল রুখবে। অর্থাৎ ভারতের ভেতরেও কিন্তু এই রকমের দেশপ্রেমিক জনগণ আছে, যেখানে হিন্দু সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু বিজেপিকে ভোট দেয়নি। আমি বরঞ্চ ভারতের নরেন্দ্র মোদীর সরকারকে বলবো যে আপনি আপনার দেশের তামিলনাড়ুর দিকে তাকান, আপনারা দেখেন যে তামিলনাড়ুর প্রতি কতটা দুঃশাসন আপনারা এত বছর করেছেন। অন্য দেশকে বুদ্ধি দেওয়ার আগে নিজের দেশে নিজের প্রতি তাকান, সেই জায়গাতে আরও অনেক বেশি দেশপ্রেমিক হতে পারবেন। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরা আহ্বান।